আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রতিবন্ধিতার ধরনগুলা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধিতা কত ধরনের সেটা নিয়ে আমরা আজকে জানবো। তো আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী ১২ ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করা হয়েছে এবং এই ১২ ধরন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। তো আইন অনুযায়ী যে ১২টি প্রতিবন্ধিতার কথা বলা হয়েছে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে যদি আমরা আলোচনা করি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে, যেখানে আসলে একজন ব্যক্তির মৌখিক বা অমৌখিক যোগাযোগের সীমাবদ্ধতা থাকে, বিভিন্ন ধরনের সামাজিক যে আচরণগুলা সেগুলা ঠিকমতো করতে পারেন না এবং একই আচরণ বারবার করতে থাকে, আই কনট্যাক্ট ঠিকমতো করতে পারে না এবং রুটিনে চলার প্রতি যে একটা প্রচণ্ড প্রবণতা সেটার ফলে এই বিষয়গুলোর ফলে আসলে তার কি হয়, দৈনন্দিন জীবনে বিভিন্ন কার্যক্রম ব্যাহত হয় এবং সে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তো যখন এই বৈশিষ্ট্যগুলো থাকে তখন আমরা পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরে আসলে বলতে পারি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। দ্বিতীয় যেটা যে শারীরিক প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতা, সরি। তো শারীরিক প্রতিবন্ধিতা আসলে যখন আমার কোনো অ্যাক্সিডেন্ট বা বিকাশজনিত ত্রুটির কারণে আমার হাত পা বা ইভেন স্নায়বিক অসুবিধার কারণে যদি আমার শরীরের কোনো একটা অংশের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যার ফলে আসলে আমাদের চলাচল করা বা কোনো শারীরিক যে কাজকর্মগুলা মোবিলিটি রিলেটেড, যেমন হাত বা পায়ের কাজ বা হাতের সূক্ষ্ম কাজগুলা যখন করতে না পারার কারণে বা চলাচল করতে না পারার কারণে অন্যদের থেকে পিছিয়ে পড়ে, তখন আমরা তাকে শারীরিক প্রতিবন্ধিতা বলি আসলে। আমাদের আইনে পরবর্তীতে যে ধরনের কথা বলা হয়েছে সেটা হলো মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা। অর্থাৎ সিজোফ্রেনিয়া বা এই রকমের যে মনস্তাত্ত্বিক সমস্যা, যেখানে কল্পনার একটা জগৎ মানুষ তৈরি করে নেয় এবং সবসময় সেটা নিয়েই থাকে। এরকম ক্ষেত্রে যখন এই কারণে অন্যদের থেকে পিছিয়ে পড়ছে, তখন তাকে আমরা মানসিক এই ধরনের মধ্যে আসলে ফেলছি। এরপরে আসলে যে ধরনটার কথা বলা হয়েছে সেটা হলো দৃষ্টি প্রতিবন্ধিতা। অর্থাৎ কেউ যখন চোখের গঠন বা সময়ের সাথে সাথে অসুস্থতা বা বয়সজনিত কারণে সম্পূর্ণ দৃষ্টিহীন বা আংশিক দৃষ্টিহীন অথবা খুবই ক্ষীণ দৃষ্টির হয়ে সেইটার কারণে আসলে অনেক অ্যাক্টিভিটি থেকে বঞ্চিত হয় এবং আশেপাশের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থেকে বঞ্চিত হওয়ায় পিছিয়ে পড়ে, তখন আমরা তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলি। তা পরবর্তী ধরনটা হলো বাক প্রতিবন্ধিতা। অর্থাৎ এর ফলে বা একজন ব্যক্তি আসলে তার কণ্ঠনালী বা গলার স্বর বা বাক প্রক্রিয়া সংক্রান্ত যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা সেইগুলার ক্ষতিগ্রস্ততা বা বিকাশগত কারণ অথবা সীমাবদ্ধতার কারণে আসলে উনি ব্যক্তি শব্দ তৈরি করতে পারে না, উচ্চারণের সমস্যা হয় কিংবা আসলে কথা বলে যোগাযোগটা করতে পারে না। পরবর্তী যেটা আমরা পাই সেটা হলো বুদ্ধি প্রতিবন্ধিতা। এর ফলে ব্যক্তির বুদ্ধাঙ্ক বা আইকিউ আমরা যেটা বলি সেটা স্বাভাবিক অন্য ৮-১০ জনের থেকে অনেক কম হয়। যার ফলে সে দৈনন্দিন জীবনের যে কার্যক্রমগুলা সেগুলা করতে পারেন এবং বয়স উপযোগী আসলে আম অন্যদের মতো পড়াশোনা, কাজ বা চিন্তাভাবনা সেটা করতে ব্যর্থ হয়। সেইজন্য আমরা বুদ্ধি প্রতিবন্ধিতা বলি। এবার আমরা জানবো শ্রবণ প্রতিবন্ধিতা সম্পর্কে, যেখানে একজন স্বাভাবিক শ্রবণের ব্যক্তি ২০ ডেসিবেল তীব্রতার শব্দ শুনতে পান। সেখানে যদি কোনো ব্যক্তি ৬০ ডেসিবেলের নিচের শব্দ শুনতে না পান এবং সেই কারণে যদি তিনি ব্যক্তিগত পারিবারিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে পড়েন, তবে আমরা তাকে শ্রবণ প্রতিবন্ধিতা বলতে পারি। এবং সম্পূর্ণ না শুনলে তখন আমরা সেটাকে ডেফ বা বধিরও বলে থাকি অনেক সময়, যে না শুনে। আর এর পাশাপাশি আরেকটা ধরন আছে সেটা হলো শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিতা, যেটাকে আমরা ডেফ ব্লাইন্ডনেস বলি। যখন কোনো ব্যক্তির একই সাথে চোখেও না দেখেন এবং কানেও না শুনেন, তখন এই কমপ্লেক্স একটা কম্বিনেশনের কারণে যখন তিনি আ বিভিন্ন ধরনের সামাজিক বা ব্যক্তিগত বিভিন্ন কার্যক্রম থেকে পিছিয়ে পড়েন, তখন আমরা তাকে আসলে ডেফ ব্লাইন্ডনেস বলি। পরবর্তী যেটা সেটা হলো সেরিব্রাল পালসি। অর্থাৎ এটা একটা স্নায়ু বিকাশজনিত রোগ, যেটার ফলে বা কোনো আঘাতের কারণে হতে পারে, যখন শরীরের একটা অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ঠিকমতো ব্যালেন্স করতে পারে না, আম তখন আমরা তাকে সেরিব্রাল পলসি বলে থাকি। এর পাশাপাশি আরেকটা হলো ডাউন সিনড্রোম, যেটা বংশানুগতিতে বা বংশানুক্রমিক একটা ডিসেবিলিটি, যেখানে ২১তম জোড়ায় একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকার কারণে বুদ্ধি প্রতিবন্ধিতা, দুর্বল পেশী ক্ষমতা কিংবা একটা বিশেষ ধরনের খর্বাকৃতির এবং মঙ্গলয়েড একটা মুখ থাকে, যেটা চ্যাপ্টা আমরা দেখি অনেক ক্ষেত্রে এটা বুঝতে পারি। এর পাশাপাশি পরবর্তী যেটা সেটা হলো মাল্টিপল ডিসেবিলিটি বা বহুমাত্রিক আ প্রতিবন্ধিতা। অর্থাৎ উল্লেখিত ১০ টা প্রতিবন্ধিতার একাধিক
প্রতিবন্ধিতা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তখন আমরা সেটাকে বহুমাত্রিক প্রতিবন্ধিতা বলে থাকি। তার পরবর্তী সর্বশেষ যেটা ধাপ রাখা হয়েছে, সেখানে অন্যান্য প্রতিবন্ধিতা হিসেবে রাখা হয়েছে যে উল্লেখিত ১০টার বাইরে যদি অন্য কোনো শারীরিক বা মানসিক কারণে যদি কোনো ব্যক্তি উল্লেখযোগ্য পরিমাণ পিছিয়ে পড়ে এবং বাধার সম্মুখীন হয়, তখন আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে উল্লেখিত কমিটি যদি মনে করেন হ্যাঁ, এটাকে প্রতিবন্ধিতা বলা যায়, তখন সেই রকম ক্ষেত্রে ওনারা সেটাকে প্রতিবন্ধিতা বলতে পারেন এবং ওই ব্যক্তি প্রতিবন্ধী হিসাবে সমস্ত সুযোগ সুবিধা পাবে রাষ্ট্রের। এর পাশাপাশি একটা উদাহরণ দেওয়া যায়, যেমন স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি নামে একটা প্রতিবন্ধিতা আছে, যেটা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে হয়। যেমন সেই ক্ষেত্রে যিনি প্রতিবন্ধী হন, উনি পড়তে পারেন না, পড়তে সমস্যা হয়, বি এর জায়গায় ডি। তারপরে অনেকের ক্ষেত্রে লিখতে সমস্যা হয়, অনেকের ক্ষেত্রে বুঝতে সমস্যা হয়। যেমন আমরা স্পেসিফিক লার্নের উদাহরণ আমরা অনেকেই 'তারে জামিন পার' যে সিনেমাটা আমির খানের, সেইখানে দেখতে পারি। তো এইগুলা নিয়েই আসলে আমাদের আজকের ভিডিও ছিল, যে এই ১২টা বিশেষ ধরন প্রতিবন্ধিতা, যেটা আমাদের বাংলাদেশের কনটেক্সট আইন অনুযায়ী স্বীকৃত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আশা করি সামনে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।